আচ্ছা দেখো, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব এইগুলো তোমরা অলরেডি গত দিনে জেনেছো গত কয়েকটা ক্লাসে। তারপরেও আমরা এগুলো আরো একবার আলোচনা করব। এবং আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট অফ লিঙ্গুইস্টিক্সের বেসিক কনসেপ্টগুলো। আমরা এর আগে যেটুকু পড়েছি সেটা হচ্ছে, আমি যদি একটু বই থেকে দেখি যে আমরা কোন অংশটুকু, এই যে তোমাদের পিঙ্ক কালারের যে বইটা আমি গতদিনে দিলাম না, ওই বই থেকেই কিন্তু আমি পড়াচ্ছি। ওই বইটাতেই খুব সুন্দরভাবে দেয়া আছে। আমরা এখান থেকে পড়েছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। প্রথম চ্যাপ্টার যেটা, সেটা ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারটাই আমরা পড়েছি। এবার আমরা পড়ছি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ। এবং এখান থেকে আমরা বেসিক কনসেপ্টগুলো নিতে থাকবো। তারপর থেকে আসলে ডিটেইল 3 নাম্বার চ্যাপ্টার থেকে অনেক কিছু আসবে। প্রথম যে লেকচারটা, সেখানে আমরা জেনেছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলো কি কি থাকে, মানে ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ এবং হোয়াট আর দ্য ফিচার্স অফ এ ল্যাঙ্গুয়েজ, ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স, এসবই আর কি। এটাই আমরা জানার চেষ্টা করেছি। আজকে আমরা যেটা জানার চেষ্টা করব, এগুলো এগুলো ক্লিয়ার করতে হবে কিন্তু, মানে রেখে দিবা না যে ঠিক আছে আমি পড়াতে থাকুক, আমি পরে এক সময় 10-12টা কোশ্চেন নিয়ে একবারে শুরু করব। এটা করতে যাবা না। আমি যখন যেটা পড়াচ্ছি, যেই সেকশনটা, যেই চ্যাপ্টারটা, সেটা তখনই তোমরা শেষ করে দিবা। মানে শেষ করে বলতে এখনই প্রশ্ন তো পড়তে বলছি না, কিন্তু ওইখানকার যে টুকিটাকি যা কিছু আছে সেই সব কিছু যেগুলো দরকার, অনেক আছে এই বইগুলোতে, অনেক আছে যেগুলো আসলে আমাদের দরকার হয় না। তো অত কিছু আমরা পড়তে যাব না, আমাদের যেগুলো দরকার শুধুমাত্র সেগুলো পড়বো। তো আজকে দেখো, তোমাদের যে ছবিটা আমি দিয়েছি এখানে আছে হচ্ছে, আল্লাহ, এটা কয় নাম্বার ছবি ওপেন হলো? এই যে বেসিক কনসেপ্ট অফ লিঙ্গুইস্টিক্স। বেসিক কনসেপ্ট অফ লিঙ্গুইস্টিকের জয়েন হতে পারছে না, গ্রুপ চেক করতেছে না। গ্রুপ চেক না করলে তো হবে না। আগের ওই পাসওয়ার্ড দিয়ে আগের ওই লিঙ্ক থেকে সে ট্রাই করতেছে। আচ্ছা দেখো, বেসিক কনসেপ্ট যে লিঙ্গুইস্টিকের, সেখানে আমরা এগুলো এত পড়ার দরকার নেই। লিঙ্গুইস্টিকের কাজ কি? একটা ভাষাকে শিখতে, জানতে, মানে জানার চাইতেও, শেখার চাইতেও জানতে হেল্প করে আর কি বেশি। সো লিঙ্গুইস্টিকের উদ্দেশ্য এটা, এবং এখান থেকে আমরা জানবো যে লিঙ্গুইস্টিকের কয়েকটা ব্রাঞ্চ রয়েছে, যে ব্রাঞ্চগুলি আমাদেরকে জানতে হবে। যেমন এখানে বলছে ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিকের 3টা বেসিক ব্রাঞ্চ। একটা হচ্ছে ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, যেটা বর্ণনামূলক, আর একটা হিস্টোরিক্যাল, যেটাতে ল্যাঙ্গুয়েজের বা ভাষার বিভিন্ন হিস্ট্রি রয়েছে। আর একটা হচ্ছে যে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক, মানে লিঙ্গুইস্টিকের প্রয়োগ দেখানো আর কি। লিঙ্গুইস্টিকের প্রয়োগটা হয় মূলত, তোমরা যখন 4th ইয়ারে উঠবা তখন ইএলটি নামে একটা সাবজেক্ট পাবা, অ্যাপ্রোচ অ্যান্ড মেথড অফ ইংলিশ, এরকম কিছু একটা। সো ওই সাবজেক্টটা আসলে মূলত তুমি একটা ভাষা কিভাবে শেখাবা তোমার স্টুডেন্টদেরকে, হ্যাঁ, সেটাই ওখানে সে দেখানো হয়। এবং ওইখানে অনেক প্রায়োগিক দিক রয়েছে, সেই প্রায়োগিক দিকগুলো দেখায়। তো তাহলে আমরা এখানে প্রথমেই জানলাম যে ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স হচ্ছে 3টা: ডেসক্রিপটিভ, হিস্টোরিক্যাল এবং অ্যাপ্লাইড। এগুলো এইভাবেই মাথায় রাখতে হবে। এরপরে এখানে, আচ্ছা আমি এখানে সিরিয়ালটা ব্রেক হয়ে গেছে আজকে। এই পেজের পরে আসবে হচ্ছে, আচ্ছা এরপরে এইটা 22 নাম্বার পেজ। আচ্ছা এবার দেখো যে ডিসক্রিপটিভ যে ডিসক্রিপটিভ লিঙ্গুইস্টিকের আন্ডারে কি কি আছে। আমরা যে 3টা ব্রাঞ্চ দেখলাম, একটা প্রথমটা হচ্ছে ডিসক্রিপটিভ, তারপরেরটা ভুলে গেলাম আমি নিজেই। আচ্ছা আমরা এটা আসবো আর কি। হ্যাঁ, আমরা তারপর এটা হিস্টোরিক্যাল এবং তারপর এটা অ্যাপ্লাইড। তো ডেসক্রিপটিভ যে লিঙ্গুইস্টিক, সেই ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিকের মধ্যে কি কি আছে, লিঙ্গুইস্টিকের ভেতরে কি কি আছে দেখো। 1 নম্বরে আছে হচ্ছে যে ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি। 2 নম্বরে আছে হচ্ছে ফোনোলজি, মানে একই আর কি। এখানে
উল্টাপাল্টা করছে। 3 নম্বরে আছে হচ্ছে মরফোলজি। 1 নম্বরে হচ্ছে ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি, 2 নম্বরে ফোনোলজিটা ভুল করছে। তো এখানে 3 নম্বরে হচ্ছে মরফোলজি, 4 নম্বরে সিনট্যাক্স, 5 নম্বরে সিম্যান্টিক্স, প্র্যাগম্যাটিক্স হচ্ছে 6 নম্বরে, 7 নম্বর ডিসকার্স অ্যানালাইসিস। 7 নম্বরে ডিসকার্স অ্যানালাইসিস। এখন এই ডেসক্রিপটিভ যে লিঙ্গুইস্টিক এর আন্ডারে কি কি আছে এগুলো আমরা একটু জেনে আসি। আন্ডারে হচ্ছে যেমন ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি। ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজিটা কি সেটা আমরা জানবো। দেখো, ফোনেটিক্স ইজ দ্য স্টাডি অফ সাউন্ডস অফ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষার যে সাউন্ডগুলো রয়েছে সেই সাউন্ডগুলো নিয়ে আলোচনা করে। আর সাউন্ড হচ্ছে কোনগুলি বা ধ্বনি কোনগুলি। আমরা যখন বিএজি ব্যাগ, ব্যাগ যখন বলছি তখন এটা ওয়ার্ড হয়ে যাচ্ছে, বাট বি, তারপরে এ, তারপরে জি, এগুলো আলাদা আলাদা কিন্তু সাউন্ড। সো এই এক একটা লেটার কিন্তু এক একটা সাউন্ড, সাউন্ডকে মানে এক একটা সাউন্ডকে রিপ্রেজেন্ট করে এক একটা লেটার। সো ফোনেটিক্স ইজ দ্য স্টাডি অফ সাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের সাউন্ড নিয়ে মানে আলোচনা করা হচ্ছে ফোনেটিক্স, যেমন বি, পি, এম এগুলো। ইট ডিল উইথ হাউ স্পিচ সাউন্ডস আর প্রডিউসড বাই ভোকাল অ্যাপারেটাস, লাংস, ভোকাল কর্ডস, টংস, এটসেট্রা। এটা আরও যে জিনিসগুলো নিয়ে ডিল করে থাকে সেটা হচ্ছে সাউন্ড কিভাবে আমাদের যে ভোকাল যে যন্ত্রটা আছে, ভোকাল অর্গান যেগুলো রয়েছে, বিশেষ করে আমাদের লাংস, আমাদের ভোকাল কর্ড, আমাদের টাং, জিহ্বা, এইগুলো দিয়ে কিভাবে সাউন্ডটা উৎপাদন হচ্ছে, কিভাবে আমরা সেগুলো উচ্চারণ করছি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ফোনেটিক্স। ইট অলসো ডিলস উইথ স্পিচ সাউন্ড পারসেপশন। এবার এই স্পিচের যে সাউন্ডগুলি সেগুলো আমরা কিভাবে পারসেপ্ট করি, আমরা কিভাবে এটাকে বুঝতে পারি, সেটা নিয়েও আলোচনা করে হচ্ছে এই ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি। আচ্ছা, ফোনেটিক্স আর কি, ফোনোলজিটা কি? ফোনোলজি হচ্ছে দ্য স্টাডি অফ সাউন্ড প্যাটার্নস অফ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষার সাউন্ডের যে বিভিন্ন ধরন রয়েছে সেই ধরনগুলো নিয়ে ফোনোলজি আলোচনা করে। এগুলো আমরা বিস্তারিত পাবো হচ্ছে যখন আমরা ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি সম্পর্কে অধ্যায় আছে আলাদা, ওই অধ্যায়তে যখন যাব তখন। ইট ইজ কনসার্নড উইথ হাউ সাউন্ডস আর অর্গানাইজড ইন এ ল্যাঙ্গুয়েজ। এই ফোনোলজিতে মূলত একটা সাউন্ড কিভাবে অর্গানাইজ হচ্ছে একের পর এক বসে বসে, সেটা নিয়ে আলোচনা করে হচ্ছে এই ফোনোলজি। তাহলে ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি এটা হচ্ছে সাউন্ড নিয়ে আলোচনা করে এক কথায়। 2 নম্বরে রয়েছে মরফোলজি। মরফোলজি ইজ স্টাডি অফ ওয়ার্ড ফরমেশন অ্যান্ড স্ট্রাকচার। মরফোলজি মূলত ওয়ার্ডের স্ট্রাকচার এবং গঠন সেটা নিয়ে আলোচনা করে মরফোলজি। ইট ইজ দ্য স্টাডি অফ মিনিমাল মিনিংফুল ইউনিট, মরফিম। এটাকে বলা হয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে মিনিমাল মিনিংফুল যে ইউনিট রয়েছে একটা শব্দের, যেটার নাম হচ্ছে বলা হচ্ছে মরফিম, সেটা নিয়ে আলোচনা করে। মরফিম হচ্ছে মূলত শব্দমূল বা একটা ওয়ার্ডের যে মেইন যে অংশটা, সাফিক্স প্রিফিক্স এগুলো বাদ দিয়ে যে অংশটা থাকে, সেইটা নিয়ে আলোচনা করে থাকে হচ্ছে মরফিম। এবং এই মরফিম হচ্ছে এই মরফোলজির একটা অংশ। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ড ইমপারফেকশনস ইজ কম্পোজড অফ 4 মরফিমস। এখানে ইমপারফেকশনের মধ্যে 4টা মরফিম রয়েছে, যেমন ইম, তারপর পারফেক্ট, তারপর আইওএন, তারপর এস, ইমপারফেকশনস। তাহলে এসটা যদি বাদ দিই তাহলে ইমপারফেকশন থাকে। এখানে আইএমটা যদি বাদ দিই তাহলে থাকে নাউন পারফেকশন থাকে। এবার টিআইওএন আইওএনটা যদি বাদ দিই তাহলে হয় পারফেক্ট। তাহলে এই পারফেক্ট এইটুকু হচ্ছে মরফিম, মানে শব্দমূল, রুট। আর এইগুলো হচ্ছে যেমন এটা হচ্ছে তোমার সাফিক্স, এইটা হচ্ছে প্রিফিক্স। আশা করি এটা বুঝতে পেরেছো। শব্দমূল, একটা শব্দকে ভাঙার পরে যে নির্দিষ্ট একেবারে মেইন যে অংশটা, সেইটারও একটা অর্থ থাকে, যেমন পারফেক্ট, পারফেক্টের একটা অর্থ আছে, সে পারফেক্ট এখানে হচ্ছে মরফিম। এবার দেখো সেন্টেক্স। সেন্টেক্স ইজ দ্য স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার। একটা বাক্যের স্ট্রাকচার কেমন হবে সেইটা মূলত আলোচনা করে থাকে হচ্ছে এই সেন্টেক্স। Syntax describes how words combine into phrases and clauses. Syntax এটা ডিসকাস করে থাকে যে কিভাবে একটা ওয়ার্ড, কিভাবে ওয়ার্ডগুলি ফ্রেজ এবং ক্লজে কম্বাইন হয়, হাউ দিস কম্বাইন্স
টু ফর্ম সেন্টেন্স, এবং এই কম্বিনেশনগুলো কীভাবে সেন্টেন্স তৈরি করে সেটা নিয়ে আলোচনা করে সেন্টেন্স। ফর এক্সাম্পল, আই ফাউন্ড এ কয়েন ইয়েস্টারডে। উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে আমি গতকালকে একটা কয়েন পেয়েছিলাম। ইজ এমবেডেড অ্যাজ রিলেটিভ ক্লজ ইন দ্য সেন্টেন্স, বলা হচ্ছে এইটা রিলেটিভ ক্লজ হিসাবে এই সেন্টেন্স, অর্থাৎ পরে একটা সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছে, বলছে এইখানে রিলেটিভ ক্লজ হিসেবে ইউজ করা হয়েছে। বলছে দ্য কয়েন দ্যাট আই ফাউন্ড ইয়েস্টারডে ইজ কোয়াইট ভ্যালুয়েবল। বলছে কয়েন, যে কয়েনটা আমি গতকালকে পেয়েছি সেটা খুবই দামি। তাহলে এই যে সেটা খুবই দামি, কোনটা? এই কয়েনটা। কোন কয়েনটা? যেটা আমি গতকালকে পেয়েছি। তো এটা ইন্ডিপেন্ডেন্টলি যদি আমরা সাজাই তাহলে একটা কিন্তু সেন্টেন্স হয়ে যাচ্ছে। যখন আমরা অন্য একটা সেন্টেন্সের সাথে বসায় দিচ্ছি তখন এটা আলাদা একটা ক্লজ হয়ে যাচ্ছে। তো এই ক্লজটা বা এই ক্লজগুলো কিভাবে গঠিত হচ্ছে বা এটা কিভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, এর স্ট্রাকচারটা কেমন হবে, কিভাবে বসাতে হবে, এই জিনিসটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে সিনট্যাক্স। ক্লজ জিনিসটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস। এটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এটা খুবই চমৎকার। যেমন তোমরা মেইন ক্লজ, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এই যে নামগুলো শুনেছো, সেগুলো হচ্ছে ক্লজের অধ্যায়। যদি তোমরা পড়ো, তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে সেগুলো পড়ে নিও, কারণ সামনে কিন্তু তোমাদের যখন চাকরির পরীক্ষা টরীক্ষা হবে তখন কিন্তু এগুলো লাগবে। ক্লজ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস চাকরির পরীক্ষার জন্য। তোমাকে দিবে ক্লজের ইয়েগুলো, যে এটা সমাধান করো। আচ্ছা, এরপরে রয়েছে সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স হচ্ছে শব্দার্থ নিয়ে কাজ করে। সিম্যান্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং অফ ল্যাঙ্গুয়েজ। মিনিং ইন ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজের ভেতরে সেন্টেন্সের বা শব্দের মিনিং নিয়ে কাজ করে হচ্ছে এই সিম্যান্টিক্স। ইটস কনসার্নড উইথ ডিসক্রাইবিং হাউ উই রিপ্রেজেন্ট দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন আওয়ার মাইন্ড। এইটা মূলত আলোচনা করে থাকে কিভাবে আমরা একটা কিভাবে আমরা এইগুলোর মানে একটা ওয়ার্ডের অর্থ আমরা আমাদের মনের ভিতরে রাখতে পারি বা এগুলো কিভাবে রিপ্রেজেন্ট করি, অ্যান্ড হাউ উই ইউজ দ্য রিপ্রেজেন্টেশন ইন কনস্ট্রাক্টিং সেন্টেন্স, এবং কীভাবে ওই অর্থগুলিকে মেনটেন করে আমরা একটা সেন্টেন্স গঠন করি, আমরা সেন্টেন্সগুলো গঠন করি আর কি। তাহলে সিম্যান্টিক্স কিভাবে এই ইয়েগুলি নিয়ে আলোচনা করে। ফারজানা আক্তার, তুমি জিজ্ঞাসা করেছো এগুলোর মানে কি? তোমাকে প্রথম ক্লাসটা করে আসতে হবে, লিঙ্গুইস্টিকের প্রথম ক্লাসটা করে আসো। আচ্ছা, এটা হলো সিম্যান্টিক্স। এরপরে দেখো হচ্ছে প্র্যাগম্যাটিক্স। প্র্যাগম্যাটিক্স হচ্ছে প্রায়োগিক যে দিকটা ভাষার সেটা। প্র্যাগম্যাটিক্স লুকস অ্যাট হাউ কনটেক্সট অ্যাফেক্টস মিনিং। প্র্যাগম্যাটিক মূলত যে জিনিসটা আলোচনা করে সেটা হচ্ছে যে কীভাবে কনটেক্সট মিনিংকে এফেক্ট করে। কনটেক্সট বলতে প্রসঙ্গ, কোন প্রসঙ্গে কোন কথা বলছে, একই শব্দের অর্থ এক এক রকম। যেমন পেন, পেন মানে আমরা জানি হচ্ছে কলম, লিখা। আবার পেন মানে হচ্ছে তোমার ওই যে কারাগার। তাহলে টু ম্যান, আমরা বললাম যে টু ম্যান হ্যাজ বিন পেন্ড, এরকম যদি শব্দ শুনতে পাই তাহলে দুইটা মানুষকে কারাগারে প্রেরণ করা হয়েছে বা কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আর যদি বলা হয় যে দ্য ম্যান হ্যাজ গট টু পেন, মানে দুইটা পেন পেয়েছে, তখন আমরা সেটা বুঝবো কলম। তাহলে একই শব্দের ব্যবহারের জায়গায় দুই রকম হয়ে হচ্ছে এখানে হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম যে প্র্যাগম্যাটিক্স মানে হচ্ছে যে লুকস অ্যাট হাউ কনটেক্সট এফেক্টস মিনিং, কিভাবে একটা শব্দের মিনিং প্রসঙ্গের উপরে প্রসঙ্গের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ইউজ হয়ে থাকে একটা শব্দ। প্র্যাগম্যাটিক অর ইন্টেন্ডেড মিনিং is an utterance of often different from its literal। এই যে বলছে যে যেই হচ্ছে শব্দটা ইউজ করা হলো সেটার পারিপার্শ্বিকতার উপর ডিপেন্ড করে অনেক সময় অর্থটা ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, তো ডিফারেন্ট হতে পারে। যেমন এখানে বলছে যে একটা এক্সাম্পল দিচ্ছে, আই এম এক্সপেক্টিং এ ফোন কল। দিস সেন্টেন্স মে হ্যাভ ভ্যারাইটি অফ মিনিং।
বলছে আমি একটা ফোন কলের প্রত্যাশা করছি। সো এই সেন্টেন্সটার বিভিন্ন রকমের মিনিং থাকতে পারে। ইট মে বি রিকোয়েস্ট, মে বি এ রিকোয়েস্ট টু লিভ দ্য ফোন লাইন free, or it may be a reason for not being able to leave the house. মানে এই সেন্টেন্স আই এম এক্সপেক্টিং এ ফোন কল, এটার মানে দুই রকম হতে পারে। একটা হচ্ছে হয়তো ফোনে কথা বলতেছে এবং সে অবস্থায় ফোনটা কেটে দেওয়ার, বা অন্য আরেকজন কথা বলতেছে তাকে বলা হচ্ছে তুমি ফোনটা কেটে দাও, আমার আরেকটা ফোন আসবে, এরকমটা। আরেকটা হতে পারে যে এই ফোন কলের কারণে সে বাড়ির বাইরে যেতে পারতেছে না, মানে ফোন আসবে তবেই সে বাড়ির বাইরে যাবে, এরকম একটা হয়তো কোথাও কথা হয়ে আছে। এটাও হতে পারে হচ্ছে এইটার মিনিং। এরকম দ্বৈত মিনিং হচ্ছে থাকতে পারে, সেটার কথা বলা হচ্ছে, যেটা এই লিঙ্গুইস্টিক প্র্যাগম্যাটিক্সের ভিতরে আলোচনা করা হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে যে সো কনটেক্সট মে অ্যাফেক্ট সেন্টেন্স মিনিং। সুতরাং একটা সেন্টেন্সের মিনিং এর ক্ষেত্রে কনটেক্সটটা এফেক্ট করতে পারে, সেটার কথা বলছে। আবারও বলছি যেটা, যে প্রসঙ্গের কারণে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে প্র্যাগম্যাটিক্সের এক্সাম্পল আর কি। এরপরে দেখো ডিসকার্স অ্যানালাইসিস। ডিসকার্স মানে হচ্ছে কনভারসেশন। ডিসকার্স মানে হচ্ছে কনভারসেশন, দুইজনের মধ্যে কথাবার্তা, আলোচনা, সেটাকে বলা হয় ডিসকার্স। Discourse analysis examine the way in which sentences relate in large linguistic unit such as conversational exchanges or written text। বলা হচ্ছে বড় একটা বক্তৃতায় বা বড় একটা আলোচনায় সেন্টেন্সগুলি কিভাবে রিলেট করে একটা আরেকটার সাথে, মিনিংগুলি কিভাবে সিকোয়েন্সিক্যালি আসে, সেইগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে ডিসকার্স অ্যানালাইসিস। ডিসকার্স অ্যানালাইসিস ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে, যে একটা লং সেন্টেন্স বা লং একটা বক্তৃতার ক্ষেত্রে কিভাবে সেন্টেন্সগুলি রিটেন হোক আর কনভারসেশনালি হোক, কিভাবে এগুলো এক্সচেঞ্জ হচ্ছে সেটা। ইট কন্ট্রাস্ট এক্সপ্লিসিটলি উইথ অ্যানালাইসিস অফ রিটেন ল্যাঙ্গুয়েজ অর অফ কন্ট্রিভ এক্সাম্পল অফ লিঙ্গুইস্টিক ওয়ার্কস। আচ্ছা, এটা আরও অ্যানালাইসিস করে, কি করে? এক্সপ্লিসিটলি উইথ অ্যানালাইসিস। এটা একটা রিটেন ল্যাঙ্গুয়েজের যে বাহ্যিক যে বিভিন্ন ব্যবহার বা অন্যান্য ইয়েগুলো রয়েছে সেগুলো নিয়েও মূলত এটা আলোচনা করে থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে এটা লিঙ্গুইস্টিকের যে বিভিন্ন ওয়ার্কগুলি রয়েছে সেইগুলোর এক্সাম্পলগুলো নিয়েও আলোচনা করে থাকে। আচ্ছা, এটা আমরা ডিসকার্স অ্যানালাইসিস নিয়ে একটা বড় একটা কোশ্চেনই পড়তে হবে তোমাদেরকে, তখন এটা ডিটেইল জানতে পারবা। এখন শুধু এটুকু জেনে রাখো যে ডিসকার্স মানে হচ্ছে একটা লং বক্তৃতা বা কোনো একটা রিটেন বক্তৃতা, সেইটার ভেতরে যে কথাগুলি বলা হয় সেটা সিকোয়েন্সিক্যালি একটার পর আরেকটা কিভাবে এগুলো তোমার ইয়ে হয়ে থাকে, কি বলে, মিনিংফুলি আর কি সিকোয়েন্সিক্যালি আসে, সেগুলোর ব্যাপার নিয়ে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো হিস্টোরিক্যাল যে লিঙ্গুইস্টিক। আমরা এতক্ষণ জানলাম ডেসক্রিপটিভ যে লিঙ্গুইস্টিক সেটা। এবার আমরা জানবো হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক। ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিকের মধ্যে আমরা যেগুলো পেলাম, সিম্যান্টিক্স, ফোনেটিক্স, ফোনোলজি, তারপরে যে প্র্যাগম্যাটিক্স, তারপরে আমরা পেলাম ডিসকার্স অ্যানালাইসিস, এগুলো পেলাম। এবার আমরা জানবো হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক। হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিকের ভেতরে কি কি থাকে, যেমন এখানে বলা হচ্ছে ডায়ালেক্ট জিওগ্রাফি, লিঙ্গুইস্টিক বরোয়িং, তারপর ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, ইন্টারনাল রিকনস্ট্রাকশন, লেক্সিকো স্ট্যাটিস্টিক্স, এগুলো থাকে। হিস্টোরিক্যাল অ্যানালাইসিস আরেকটা কি আমরা এইভাবে দেখি, ইট ইজ দ্য স্টাডি অফ ডেভেলপমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ ইন দ্য কোর্স অফ টাইম। সময়ের ব্যবধানে একটা ভাষা কিভাবে ডেভেলপ করছে, আগে একরকম ছিল এখন সেটা কিভাবে এই অবস্থায় আসলো, সেই জিনিসগুলো নিয়ে হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিকের ভিতরে আলোচনা করা হয়ে থাকে। দেয়ার আর 5 ব্রাঞ্চেস ইন হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স। হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিকের 5টা ব্রাঞ্চ রয়েছে। তো শুরুতে আছে ডায়ালেক্ট জিওগ্রাফি। ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা। তো ডায়ালেক্ট জিওগ্রাফি হচ্ছে উই স্টাডি চেঞ্জেস ইন ল্যাঙ্গুয়েজ বিটুইন 2 পয়েন্টস অফ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন 2 অর মোর পয়েন্টস ইন স্পেস। বলা হচ্ছে আমরা এখানে ডায়ালেক্ট জিওগ্রাফি যেটা, সেখানে
আমরা ভাষার যে চেঞ্জ সেইটাতে আমরা দুইটা পয়েন্ট থেকে আলোচনা করে থাকি। একটা হচ্ছে পয়েন্টস অফ টাইম as well as the difference between two or more points in a space। একটা হচ্ছে পয়েন্টস অফ টাইম, পাশাপাশি দুইটা অথবা অন্যান্য আরও একাধিক পয়েন্টের ভেতরে যে ডিফারেন্সগুলি সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। এগুলো আমরা যখন বিস্তারিত পড়বো তখন আরও বিশদভাবে জানতে পারবা। The study of variations among regional dialects of a language is termed as dialect geography। বলা হচ্ছে এই যে ভিন্নতা ভাষার ক্ষেত্রে এবং এটা যে রিজিওনাল ডায়ালেক্ট হয়ে থাকে, অর্থাৎ অঞ্চল ভেদে যে উপভাষাগুলো আলাদা হয়ে থাকে ভাষাগুলো, সেই সেইটাকে বলা হচ্ছে এই ডায়ালেক্ট জিওগ্রাফি বলা হচ্ছে। আমি যেটা একটা এক্সাম্পল দিই, ডায়ালেক্ট জিওগ্রাফিটা কীভাবে বা ভাষাগুলো চেঞ্জ হচ্ছে কীভাবে। ধরো পশ্চিমবঙ্গের বাংলা আর আমাদের বাংলার মধ্যে পার্থক্য আছে না? ওরা যেভাবে কথা বলে আমরা কি ওইভাবে কথা বলি? আমাদের বাংলা কিন্তু ওরকম না। তাহলে এই যে অঞ্চল ভেদে ডিফারেন্ট হয়ে গেল, এবং এই ডিফারেন্ট হওয়াটা কিন্তু টাইম ভেদেও হয়, টাইম ভেদেও এই ডিফারেন্সটা আসে। আজ থেকে 100 বছর আগের মানুষ যেভাবে বাংলা কথা বলতো আমরা কিন্তু এখন ওইভাবে বলি না। আমরা ওর চেয়ে বেটার আর ওয়ার্স, হয়তো ওদের সময় বলবে যে ওরা এইভাবে কথা বলে, কিন্তু আমরা আবার ওদের কথা শুনে বলবো যে এটা ওরা এইভাবে কথা বলে। সো এরকম আরেকটা জিনিস তোমরা যদি চিন্তা করো, আমাদের বাংলাদেশের বর্তমান যুগেই নোয়াখালীর ভাষা একরকম, সিলেটের ভাষা একরকম, চিটাগাংয়ের ভাষা একরকম, রাজশাহী চাপাইয়ের ভাষা একরকম, সবে কিন্তু বাংলা, কিন্তু এগুলো হচ্ছে এরকম আলাদা আলাদা। ডায়ালেক্ট জিওগ্রাফি এর একটা উদাহরণ, এনওয়াইসি এর লোকরা কোথায় কোথায় সান বলে, আচ্ছা কোথায় কোথায় সান বলে, বন্ধুরেও সান বলে। আচ্ছা আমি জানি না, এত ডিটেল জানি না, হতে পারে অনেকটা এরকমই আর কি, যে তবে এত এত ছোট বিষয় নিয়ে আর কি না, একবারে ডিটেইল বিষয় নিয়ে আর কি। ডায়ালেক্ট ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা বা একটা ভাষার ভেতরেই আরেক রকমের ভাষা, যদিও রিপ্রেজেন্ট করতেছে একই ভাষাকে। যেমন ধরো নোয়াখালীর ভাষা, তুমি যদি অন্য জায়গা থেকে যাও তাহলে তুমি বুঝবা না বা বুঝতে কষ্ট হবে, কিন্তু কিন্তু বাংলা ভাষাই। তারপরে সিলেটের ভাষা তুমি বুঝবা না, কিন্তু বাংলা ভাষা। তো এইগুলো হচ্ছে বৃহৎ যে চেঞ্জগুলো, দু একটা শব্দের চেঞ্জ, এটা হবে না। যেমন আমরাও তো বাংলাতে বন্ধুকে মামা বলি, বলি না যে মামা এদিকে, এটা আয় এদিকে, এই সেই। তো এরকমটা না, এত ছোট অর্থে না। এরপরে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক্স বরোয়িং। The process of modifying a language by adopting sounds, words and construction of another language can be termed as linguistic borrowing। লিঙ্গুইস্টিক বরোয়িংটা হচ্ছে আরেকটা ভাষা থেকে, অন্য একটা ভাষা থেকে শব্দ নিয়ে আসা, সাউন্ড নিয়ে আসা বা কনস্ট্রাকশন, ভাষার কনস্ট্রাকশন, এগুলোকে নিয়ে আসা, এগুলোকে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক বরোয়িং বা ভাষার ধার করা আর কি। সিলেটি ফুরি, হ্যাঁ, খাবার ফুরি। সিলেটি ভাষায় কিছু বেশ কিছু গান আছে কিন্তু ইদানিং বের হয়েছে, অনেক ডিজে গানের মতো, আমার ভালোই লাগে। আমার একটা কলিগ ছিল সিলেটের, তো ওর বাবার সঙ্গে কথা বলে, এমনভাবে কথা বলে যে কথা বুঝতেই পারতাম না, আমরা হাসাহাসি করতাম যে কি বলতেছে। হাসাহাসি করার বিষয় না, কিন্তু আমরা বুঝি না, এই জন্য আর কি হাসছিলাম। সুন্দরী ফুরি গো, হ্যাঁ, এই গানটা আমিও মাঝে মাঝে শুনলাম বেশ কয়েকদিন। আচ্ছা, এরকম সব জায়গারই এরকম, ওরা আবার হাসে যে দেখো ঢাকার লোকেরা এই বলে, ঢাকাইয়া ভাষা আছে না। প্রত্যেকটা ভাষারই আসলে কি জানো, এই যে একটা ভাষার ভেতরে এত এত ডিফারেন্স, এত ভ্যারাইটি, এটাই হচ্ছে ভাষার সম্পদ। হ্যাঁ, তোমার রুমের ভেতরে সবই যদি তোমার ওই শুধু খাট পালঙ্কই থাকে তাহলে তো হলো না। হ্যাঁ, তোমার রুমের মধ্যে সব কিছুই থাকতে হবে, এক জায়গায় খাট থাকতে হবে, এক জায়গায় আলমারি থাকতে হবে, এক জায়গায় খাট থাকতে হবে, এক জায়গায় আলমারি থাকতে হবে, এক জায়গায় শোকেস থাকতে হবে, এরকম। ঠিক এরকমই একই বাংলা ভাষা, সে বাংলা ভাষার ভেতরে যদি এরকম ভিন্নতা থাকে, তবেই না সেটা হচ্ছে কি বলে আসল ভাষা আর কি। ভিন্নতা থাকবে, এবং এর জন্য কিন্তু প্রাউড ফিল করা উচিত। যেমন সিলেটের আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, মানে কাইন্ড অফ আলাদা আর কি,
এবং এটা সাধারণ মেইনল্যান্ডের মানুষরা বুঝতেছে না। সো এটা এটা কিন্তু তাদের প্রাউড ফিল করা উচিত এটা নিয়ে। নোয়াখালীর ভাষা যে যতই বলো না কেন, এটা এটা তাদের একটা এক্সট্রা বেনিফিটের জায়গা। যেমন আমি যদি বলি আমার নাটোরের ভাষা, আমার নাটোরের ভাষা যেগুলো আছে সারা বাংলাদেশে সবাই বুঝে, তো এটা প্রাউড করার মতো ভাষা না। ওকে, এবার দেখো লিঙ্গুইস্টিক বড়োইং গেল। লিঙ্গুইস্টিক হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভাষা ধার করে নেওয়া। যেমন আমাদের দেশে অনেক ভাষা আছে না, যেমন রিক্সা, রিক্সা শব্দটা আমরা কোত্থেকে নিয়ে এসেছি? রিক্সা শব্দটা নিয়ে এসেছি আমরা হচ্ছে তোমার জাপানিজ শব্দ থেকে। ঠিক এরকমই চাইনিজ, ল্যাটিন, এরকম বিভিন্ন ধরনের শব্দগুলো আছে না, পৃথিবীর কোনো ভাষায় কিন্তু একক ভাষা না। হ্যাঁ, কোনো ভাষারই শব্দ টব্দ এগুলো একক না, এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ভাষা থেকে নিয়ে এসেই এককভাবে হয়েছে, মানে ইয়ে হয়েছে, সমৃদ্ধি লাভ করেছে প্রত্যেকটা ভাষার ভেতরেই। যেমন ইংলিশ শব্দের মধ্যে অনেক ল্যাটিন ভাষা, গ্রিক ভাষা এগুলো আছে না, জার্মান, ফ্রেঞ্চ এরকম আছে। আর ফ্রেঞ্চ ভাষাতে গিয়েও যা দেখো এরকম আছে। আবার ওই হিন্দিতে গিয়ে বলো দেখবা যে অনেক অনেক শব্দ আছে যেগুলো বাংলা থেকে নেওয়া, আবার হিন্দির অনেকগুলো বাংলাতে নেওয়া, এরকম আছে অনেক কিছু। এরপর দেখো রিকনস্ট্রাকশন। রিকনস্ট্রাকশনে বলা হচ্ছে যে when we don't have records of one language on the basis of information derived from within the language, we make reconstruct the form of the older language. This hypothetical procedure is called reconstruction. বলা হচ্ছে যখন when we don't have records of one language, যখন কোনো একটা ভাষার রেকর্ড নাই আমাদের কাছে, ওর ভাষাটার ইতিহাস নাই, on the basis of information derived from within the language we may reconstruct. এবং বলা হচ্ছে যে ইনফরমেশনের ভিত্তিতে অন্য কোনো ভাষা থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাই সেগুলোর মাধ্যমে আমরা ওই ভাষাটাকে যে রিকনস্ট্রাক্ট করি সেটাকে বলা হচ্ছে রিকনস্ট্রাকশন ওল্ডার ভাষা। ধরো কোনো একটা ভাষা, যে ভাষাটা হারিয়ে গেছে, এরকম এরকম অনেক ভাষা আছে যে ভাষাগুলোর নিজস্ব কোনো টেক্সট নেই, কোনো গ্রামার নেই, তারপরে হচ্ছে এরকম কোনো কিছু নেই, লেটার নেই, কিন্তু ওই ভাষাগুলো দেখা যাচ্ছে যে কিছুদিন পরে যখন মনে হলো যে আচ্ছা এই ভাষাগুলোকে বাঁচিয়ে রাখা দরকার, তখন এই ভাষাগুলোকে আবার রিভাইভ করা হয়। তো রিভাইভ করতে গেলে অনেক সেন্টেন্স আছে, অনেক কিছুকেই নতুনভাবে রিকনস্ট্রাক্ট করা হয়, এবং সেগুলোকে সেই রিকনস্ট্রাক্টকেই বলা হচ্ছে রিকনস্ট্রাকশন। এরপরে আছে লেক্সিকো স্ট্যাটিস্টিক্স। লেক্সিকো বলতে হচ্ছে তোমার অভিধান। আচ্ছা, এই যে বলছো না যে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এরা সবচেয়ে শুদ্ধ ভাষায় কথা বলে, এটা আমিও জানতাম যে সবচেয়ে শুদ্ধ মানে বইয়ের যে ভাষা সেটা নাকি কুষ্টিয়ার ভাষা। তো আমার এক চাচা কুষ্টিয়ায় বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে দেখলাম যে না, আসলে কুষ্টিয়ার ভাষা ওইটা না। ঝিনাইদহে আমার এক ফ্রেন্ড আছে, এই যে নেক্সট 5 তারিখে তার বিয়ে। আমার ফ্রেন্ড, বুঝো বয়স তার কত, সে এবার বিয়ে করতেছে এবং সে সর্বশেষ ফ্রেন্ড, সামনে 5 তারিখে ইনভাইট করেছে যাওয়ার জন্য। তো ওর ভাষা যদি শুনি তাহলে এটা আসলে বইয়ের ভাষা না, চুয়াডাঙ্গা ভাষা, এগুলো তো পাশাপাশি। আবার এই যশোরের ভাষাও ভালো, কিন্তু একেবারে যে বইয়ের যে ভাষা সেটা না। হুম, আচ্ছা যাই হোক, এবার দেখো লেক্সিকো স্ট্যাটিস্টিক্স। দ্য রেট অফ সেগমেন্টস অফ ভোকাবুলারি লস or percentage of retention may be used to determine chronological linguistic. বলা হচ্ছে কোনো একটা ভাষার কতটা শব্দ ভোকাবুলারি তুমি হারিয়ে ফেললা, বিলুপ্ত হয়ে গেল, এবং কতটা তুমি রিটেন্ড করলা, আবার পুনরায় নিয়ে আসতে পারলা, সেটা ডিটারমাইন করা হচ্ছে ওই ভাষার ক্রনোলজিক্যাল লিঙ্গুইস্টিক আর কি, ওইটাকে বলা হয়, মানে ইতিহাসের সাথে সম্পর্কিত। আচ্ছা, ক্রনোলজিক্যাল লিঙ্গুইস্টিক রিলেশনশিপ বলা হয় সেটাকে। The number of years the related
language have been separated, this is known as lexico statistics. আচ্ছা, এবং বলা হচ্ছে যে ওই যে ভাষাগুলো কত পার্সেন্ট হারিয়ে গেল, কত পার্সেন্ট তুমি রিটেইন করলা, এবং সেইগুলোর রিলেশনশিপগুলো কেমন, এবং এই যে দ্য নাম্বার অফ ইয়ার্স দ্য রিলেটেড ল্যাঙ্গুয়েজ হ্যাভ বিন সেপারেটেড, এবং কত বছর এই ভাষাগুলি সেপারেটেড ছিল, এই সব কিছুকে জানাকেই বলা হচ্ছে দিস ইজ নোন অ্যাজ লেক্সিকো স্ট্যাটিস্টিক্স, মানে আবিধানিক স্ট্যাটিস্টিক্স বলা হচ্ছে এটাকে। এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি রয়েছে। ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি হচ্ছে উই ক্যান নো দ্য অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ, এটার মাধ্যমে আমরা ভাষার যে অরিজিন সেই অরিজিনটা জানতে পারি। ফর এক্সাম্পল উই নো ফ্রম দিস ব্রাঞ্চ দ্যাট দ্য অরিজিন অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ সংস্কৃত হুইচ ইজ প্যারেন্ট ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মাধ্যমে আমরা জানতে পারি যে এই বাংলা ল্যাঙ্গুয়েজের যে প্যারেন্ট ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির দিয়ে আলোচনা করে। তাহলে আমরা পেলাম হচ্ছে তোমার ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক, এরপরে পেলাম হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স, এরপরে হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। অ্যাপ্লাইড যে লিঙ্গুইস্টিক, সেই লিঙ্গুইস্টিকের মধ্যে যেমন রয়েছে এগুলো, শুরুতেই যে অ্যাপ্লিকেশন, ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ লিঙ্গুইস্টিক থিওরি, এটা লিঙ্গুইস্টিক থিওরির অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করে, ডেসক্রিপশন নিয়ে আলোচনা করে, এবং মেথড নিয়ে আলোচনা করে, এবং বিভিন্ন ভাষাগত প্রবলেমের যে সলিউশন সেই সলিউশন নিয়েও আলোচনা করে। এবং এখানে সেভারেল ব্রাঞ্চ রয়েছে, যেমন ল্যাঙ্গুয়েজ টিচিং একটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে ইএলটি তোমরা পাবা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা 4th ইয়ারে উঠলে পাবা। তারপরে আছে হচ্ছে স্টাইলিস্টিক্স, এটা রয়েছে। তারপরে সাইকোলিঙ্গুইস্টিক রয়েছে, সোশ্যাল লিঙ্গুইস্টিক রয়েছে, ট্রান্সলেশন, লেক্সিকোগ্রাফি, তারপরে স্পিচ প্যাথোলজি অ্যান্ড থেরাপি, তারপরে কম্পিউটেশন লিঙ্গুইস্টিক্স, এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। এই পুরো ব্রাঞ্চের মধ্যে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে শুধুমাত্র সাইকোলিঙ্গুইস্টিক এবং সোশ্যাল লিঙ্গুইস্টিক, এই দুটা জিনিস। সো এই সব কিছুই আমরা স্কিপ করে যাচ্ছি, আমরা জাস্ট পড়বো হচ্ছে এই সাইকোলিঙ্গুইস্টিক এবং সোশ্যাল লিঙ্গুইস্টিক, এই দুইটা। পরবর্তী সসারস কনসেপ্ট অফ ল্যাং অ্যান্ড প্যারোল, এইটা আমরা পরবর্তীতে পড়বো। এগুলো হচ্ছে প্রশ্ন আর কি, বিভিন্ন ব্রড কোশ্চেনের অ্যান্সার এটা। তো দেখো এখানে সাইকোলিঙ্গুইস্টিক্সটা কি? ইট ইজ দ্য স্টাডি অফ দ্য রিলেশনশিপ বিটুইন লিঙ্গুইস্টিক অ্যান্ড সাইকোলজিক্যাল বিহেভিয়ার। লিঙ্গুইস্টিক অর্থাৎ ভাষা এবং সাইকোলজির যে ব্যবহার, দুইটার ভেতরে যে মিল মানে রিলেশনশিপ, সেটা নিয়ে মূলত আলোচনা করে এই হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স। ফর এক্সাম্পল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ভার্বাল প্রসেসিং অফ লিঙ্গুইস্টিক্স ইনফরমেশন। এটা আমরা যখন সাইকোলিঙ্গুইস্টিক নিয়ে ডিটেল আলোচনা করব তখন আরও ভালো বুঝতে পারবে। এখন জাস্ট বোঝো যে একটা ভাষা আমরা যখন অ্যাকুয়ার করতে যাই, অর্জন করতে যাই, তখন সেই ভাষার সাথে আমাদের যে সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্টগুলি সেইগুলো কিভাবে কাজ করতেছে সেই জিনিসগুলো নিয়ে মূলত এখানে আলোচনা করছে। এরপরে সোশ্যাল লিঙ্গুইস্টিক। সোশ্যাল লিঙ্গুইস্টিক হচ্ছে যে ইট ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সোশ্যাল অ্যান্ড কালচারাল ফিনোমিনন। এটা সমাজ এবং কালচারাল ফিনোমিনন বা অবস্থার প্রেক্ষিতে, পরিবেশের প্রেক্ষিতে এই ভাষাগুলো কিভাবে কি হয়। যেমন এই ভাষার ভেতরে সোশ্যাল যে বিভিন্ন এফেক্টগুলো রয়েছে, প্রভাবগুলো রয়েছে, সেগুলোর যেমন এটা জিওগ্রাফিক্যাল প্রভাব রয়েছে, সোশ্যাল ক্লাসের প্রভাব রয়েছে, এথনিক গ্রুপ নৃগোষ্ঠী যারা তাদের প্রভাব রয়েছে, এজ, সেক্স, অকুপেশন, তারপরে ফাংশন, এগুলো নিয়ে সোশ্যাল লিঙ্গুইস্টিক্স মূলত আলোচনা করে থাকে। সো এই হচ্ছে পুরোপুরি এই সংজ্ঞা রিলেটেড একটা ক্লাস আমাদের। তো এইটা তোমরা একটু চেষ্টা করিও এগুলো সম্পর্কে সব ক্লিয়ার হতে। তোমরা একবারে এই ক্লাস তোমাদের কাছে কঠিন হতে পারে। আমরা 16 জনেই কন্টিনিউ করি। দেখো আজকের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতে সবই মানে সংজ্ঞা, তবে এখানে তোমরা এই জিনিসগুলো যেমন বেসিক কনসেপ্ট অফ লিঙ্গুইস্টিক, এটার ক্ষেত্রে হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক, এইটা যেরকমভাবে পড়বা। এরপরে হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ ডিসক্রিপটিভ লিঙ্গুইস্টিক, হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক অ্যান্ড অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক, এই তিনটা আবার যে ডেসক্রিপশনগুলো সেগুলো পড়বা।
এবং এইখানে ওই যে বলেছিলাম না এর আগে যে শব্দের অর্থ পড়তে হবে, তো এই শব্দগুলোর অর্থ পড়বা এবং এগুলো অর্থ এইভাবে, এগুলোর ওইভাবে কিন্তু অর্থ নেই। যেমন হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স, এটার কি অর্থ পড়বা তুমি, কিন্তু এটার একটা ডেফিনেশন রয়েছে, সেই ডেফিনেশনটা তুমি পড়বা। সোশিওলিঙ্গুইস্টিক এটা কি পড়বা, সোশ্যাল লিঙ্গুইস্টিকের এই ক্ষেত্রে তুমি ওই ডেফিনেশনটা পড়বা। তো এইগুলো এইভাবেই জানতে থাকতে হবে। যে যত এইভাবে এগুলো এই টার্মগুলো জানতে পারবা তার জন্য লিঙ্গুইস্টিক ইজি হবে। কিন্তু লিঙ্গুইস্টিক মানে হচ্ছে এই টার্মগুলি জানা, যে যত টার্ম মনে রাখতে পারবা এগুলোর জন্য প্রয়োজনে একটা বড় খাতা করে লিস্ট করে রাখো, যাতে করে একবারেই দুইবারেই এবং মাঝে মাঝে এটা ফলো করবা। মাঝে মাঝে ফলো করলে এটা মুখস্থ হয়ে যাবে, একটা সময় গিয়ে দেখবা যে হচ্ছে। নইলে এখন পড়ে রাখলা আর পরবর্তীতে কোনোদিন খুললা না, সেই পরীক্ষার আগে গিয়ে খুলবা, তখন তো ফেল করার মতো অবস্থা হবে। আর লিঙ্গুইস্টিকে কিন্তু প্রচুর ফেল করে, তো এটা মাথায় রাখবা যে আমি ফেল করবই না, একবারেই তো পার হবই, ভালো রেজাল্ট নিয়ে পার হব। এবং তার জন্য এই টার্মগুলো তোমার জানা থাকতে হবে, যত বেশি টার্ম জানা থাকবে তত বেশি ইজি হবে। কারণ ব্রড কোশ্চেন পড়তে গিয়ে তো আমাদেরকে এই টার্মগুলোই আসবে বারবার, তো এই জন্য এটা মাথায় রেখো। এই যে মরফোলজি কি, সিনট্যাক্স কি, সিম্যান্টিক্স কি, প্র্যাগম্যাটিক্স, হ্যাঁ, ফোনেটিক্স, ফোনোলজি, এগুলো একবারেই মনে রাখার চেষ্টা করতে হবে, লিস্ট করে রাখবা, লিস্ট করে রেখে ইয়ে করবা। আচ্ছা, আজকে তোমরা লাস্টের দিকে যে কোশ্চেনগুলো করেছিলে এর আগে, আমি এই কোশ্চেনগুলো দেখবো ভাবছিলাম কিন্তু টাইমলি দেখা হয়নি, এজন্য চলে গেছে। তোমাদের কোশ্চেনগুলো, আমার কাছে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো আরেকবার করতে পারো। আর আজকের ক্লাস তো মোটামুটি শেষ, তোমরা, তোমাদেরকে কষ্ট দিলাম, পরের বার আবার জাস্ট এখানে অ্যাড করে। আচ্ছা, আচ্ছা তোমাদেরকে এখানে বলে দিই, যাদের সেকেন্ড ইয়ার এর ইয়ে রয়েছে, সরি ফার্স্ট ইয়ারের ইমপ্রুভমেন্ট রয়েছে, তাদের অনেকেই এখানে আছো আমাদের ওই গ্রুপে। সো ওই গ্রুপে সামনের দিন থেকে, সামনে শনিবার, তোমাদের রবিবার মনে হয়, সামনে সামনে শনিবার থেকে ওইটাতে প্রোজ শুরু হবে, প্রোজের ক্লাসটা শুরু হচ্ছে। আমরা রিডিং রাইটিং শেষ করে ফেলেছি, এখন প্রোজ শুরু হচ্ছে। সো ওই প্রোজের ক্লাসগুলো যারা মাঝে মাঝে বলছো কবে থেকে শুরু হবে, এটা সামনের দিন থেকে শুরু হবে। আচ্ছা, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে আর? ভাইয়া আমাদের তো সেকেন্ড ইয়ারের এক্সাম ডিসেম্বরে হবে না? তাহলে আমাদের এই সেকেন্ড ইয়ারেরটা কবে থেকে পড়াবেন? সেকেন্ড ইয়ার একটা রুটিন দিক, রুটিন দিলে, রুটিনও ঠিক না। আহ, হ্যাঁ, এখন যদিও আমরা রুটিনের জন্যই ওয়েট করতেছি, এই রুটিনটা দিলে আমরা শুরু করে দেব। আর আরেকটা জিনিস, যেমন এখন আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো হচ্ছে, ফার্স্ট ইয়ারের যেহেতু রুটিন দিয়েছে, যেদিন থেকে রুটিন দিয়েছে পরের দিন থেকে ফার্স্ট ইয়ারের দিনে দুইবার করে ক্লাস হয়। যেমন এই যে তোমাদের আগে ফার্স্ট ইয়ারের ক্লাস নিচ্ছিলাম, এটা শেষ হয়েছে, এবার তোমাদেরটা শেষ করে আবার ফার্স্ট ইয়ারের ক্লাস। তো তোমাদেরটাও রুটিন যেদিন দিবে সেদিন থেকে পরের দিন থেকে এই দুইবার করে ক্লাস শুরু হবে। সো সমস্যা নেই, আমরা ওইটা ওইভাবে কাভার করে ফেলবো। তোমাদের সেকেন্ড ইয়ারে অত বেশি কঠিন সাবজেক্ট নেই। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে শুধু অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং, যেটা ফার্স্ট ইয়ারেরই টাই রিক্যাপ করলেই হয়ে যাবে। আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এটা তো খুবই ইজি একটা সাবজেক্ট, যার কাছে মনে হবে কঠিন, ওটা ইনশাল্লাহ যখন পড়াবো তখন ওটা তোমার জন্য ইজি হয়ে যাবে। আইইইজি এগুলো নিয়ে পোস্ট দিয়েছি, এগুলো যে এক্সাম্পল, ফর এক্সাম্পল, এই টাইপের কথাবার্তা, এগুলো গুগলে সার্চ করবা। আইই মানে কি, ইজি মানে কি, এটা আমাদের গ্রুপগুলোতেও সার্চ করে পাবা। এগুলো মনে থাকে না আমারও। এই যে এখানে চলে এসেছে, ওইগুলো একসঙ্গে এসেছে। আই মানে হচ্ছে দ্যাট ইজ,
IE is the abbreviation of the Latin phrase ID ist, এইটার হচ্ছে সংক্ষেপ হচ্ছে IE, যেটার মানে হচ্ছে দ্যাট ইজ। আর ইজি, এই যে এইগুলো দিয়েছে, এই যে ইজি মানে এক্সাম্পলি গ্রাশিয়া, আর আইডি সেট, আইডি ইস্ট। এবার সার্চ দিলে পেয়ে যাবা সব। এই তো সবাই জানছো, ইজি মানে এক্সাম্পল। ব্যাস। আচ্ছা, তার মানে আমি যেটা বলছিলাম যে আমাদের সেকেন্ড ইয়ারের রুটিন দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করে দেবো। তোমাদের টেনশনের কিছু নাই। সেকেন্ড ইয়ারের 2টা করে ক্লাস হবে। তোমরা রুটিনের, যেমন এদের রুটিনটা হয়েছে 18 তারিখে মেবি, আর এদের পরীক্ষা শুরু হবে 13 তারিখ থেকে। তার মানে এরা 25 দিন সময় পাচ্ছে। 25 দিনে 50টা ক্লাস তারা করতে পারছে, প্রতিদিন 2টা করে ক্লাস। তার 50টা ক্লাস মানে তো অনেক ক্লাস। আর এখানে ইম্পর্টেন্ট টার্মগুলো তো বোঝানোর চেষ্টা করতেছি। যেমন এরা তো ফার্স্ট ইয়ার ছিল, ফার্স্ট ইয়ার এদের অনেক কিছুই জানা নেই, যার জন্য রিডিং, রাইটিং এগুলো একেবারে এ টু জেড সুন্দর করে বোঝাচ্ছি। এবং তোমাদেরকে যখন পড়াবো তখনও ওইভাবে ইনশাল্লাহ বোঝাবো। তোমাদের কারো ফার্স্ট ইয়ারের যদি ইয়ে থেকে থাকে, তোমরা আমাদের গ্রুপে যদি থাকো, তাহলে তুমি জানো যে আমরা কিভাবে রিডিংটা পড়লাম, আমরা কিভাবে রাইটিংটা পড়লাম। আচ্ছা, এক্সামের সম্ভাব্য ডেট 7 জানুয়ারিতে বলছে কিছু কিছু গ্রুপে দেখলাম। আচ্ছা, 7 জানুয়ারি যদি হয় তাহলে ভালো, খারাপ না। মাঝখানে নভেম্বর ডিসেম্বর 2 মাস। হ্যাঁ, এরকমই হবে, জানুয়ারির দিকেই হবে, মানে 7 হোক আর ইয়ে হোক। আরে ভাই, লিঙ্গুইস্টিকের আজ 3 দিন না 4 দিন ক্লাস হলো। তুমি ছিলা কই তাহমিনা তাসরিন? লিঙ্গুইস্টিকের কেবল সেকেন্ড সেকশনে তুমি বলতেছো যে লিঙ্গুইস্টিক অফ করব। আমরা ড্রামা পড়েছি, ড্রামার 3-4টা পড়ে তারপরে এখানে এসেছি। এবার লিঙ্গুইস্টিক আগে 3-4টা সেকশন পড়ি। লিঙ্গুইস্টিক কত বড় সাবজেক্ট, তোমার হুঁশ আছে? লিঙ্গুইস্টিক সাবজেক্ট অনেক বড়। এটা তো কেবল 2টা সেকশন আসলাম আমরা। লিঙ্গুইস্টিক হচ্ছে পুরো ফোর্থ ইয়ারের, হ্যাঁ পুরো, সরি পুরো তোমাদের যে 4টা ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিক এখনো কাঠিন্যের মধ্যে তোমরা ঢুকোইনি তো। হ্যাঁ, আমরা যে প্রসেসে ঢুকছি একটা সময় ওটা ইজি মনে হবে, মানে আমরা এই যে টার্মগুলো জেনে যাব, টার্মগুলো জানলেই ওকে, এই লিঙ্গুইস্টিক খুব ইজি। আচ্ছা, রিডিং স্কিল এর ক্লাস হবে না ইমপ্রুভমেন্ট ব্যাচে? হ্যাঁ, রিডিং স্কিলের ক্লাসও হবে। এই রিডিং স্কিলের ক্লাস অলরেডি দেখো ক্লাসগুলো আমি আপলোড দিয়েছি। রিডিং স্কিলের ক্লাস ঠিক এই রুটিন দেওয়ার আগের সপ্তাহেই শুরু করেছিলাম, তো তখন থেকে চলছিল। তো এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করলেও তোমার হয়ে যাবে, আর যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো আমাকে জিজ্ঞাসা করলে হয়ে যাবে। ওখানে ওই রাইটিং স্কিল যেভাবে করলাম এইভাবেই করা আছে। আমি ওইগুলো তো পোস্ট দিচ্ছি, ওগুলো দেখতে হবে, তো দেখে কোশ্চেন করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, তোমাদের এই গ্রুপে এই ক্লাসটা আজকে এখানেই শেষ। আমরা সামনের দিন লিঙ্গুইস্টিকের নতুন আরেকটা জিনিস নিয়ে শুরু করব। তোমরা এই পার্টের যে খুঁটিনাটি যা কিছু আছে এগুলো তোমরা একটা পড়ার চেষ্টা করিও। আমি যদি দেখি যে সামনের দিনে কি পড়াবো। বেসিক কনসেপ্টের পরে আছে হচ্ছে
ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি। ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি এটা রয়েছে, তবে বেসিক যে কনসেপ্ট এর ভেতরে অনেকগুলি ছোট ছোট কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলো আমরা একটু হয়তো কাভার করব। আর হ্যাঁ, একটু কাভার করব এবং তারপরে ওইটাতে চলে যাব নেক্সট যেই ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি সেখানে। সেখানে গিয়েও হোয়াট ইজ ফোনেটিক্স, হ্যাঁ, ফোনেটিক্সের বিভিন্ন বিষয়গুলি এগুলো নিয়ে পড়তে হবে। তো হোয়াট ইজ ফোনেটিক্স এটা নিয়ে তোমরা পড়েছো, হোয়াট ইজ সিম্যান্টিক্স, হোয়াট ইজ অ্যাসিমিলেশন, এগুলো তোমরা পড়েছো, বাট এর তো ডিটেইলটা পড়ো নাই এখনো। সো ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা সামনের দিনে আবার ক্লাস করব, সামনের রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর সেকেন্ড ইয়ার নিয়ে টেনশন করিও না, যে রুটিন দেওয়া মাত্রই আমরা সপ্তাহে, রুটিন দেওয়া মাত্রই আমরা প্রতিদিন 2টা করে ক্লাস করতে থাকবো। সো এটা নিয়ে টেনশন করিও না।